বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাইদুর রহমান মেমোরিয়াল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় হতে মূলের ধারণা ও রাসায়নিক গণনার চতুর্থ পর্বে শতকরা সংযুক্তি হতে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় নিয়ে আলোচনা করব। স্থূল সংকেত কাকে বলে? যে সংকেত কোনো যৌগের মধ্যে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। যেমন বেনজিন এর সংকেত C6H6। এখানে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যার অনুপাত 6:6। আমরা জানি অনুপাতটি সর্বদা লঘিষ্ঠ আকারে লিখতে হয়। তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 1:1। তাহলে বেনজিন এর স্থূল সংকেত হবে CH। ইথাইন এর সংকেত C2H2। ইথাইন বাইসাইক্লিন এর সংকেত হলো C2H2। কার্বন দুটি কার্বন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে ইথাইন গঠিত। ইথাইন এ কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যার অনুপাত 2:2। 2 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 1:1। তাহলে ইথাইন এর স্থূল সংকেত হবে CH। বেনজিন এর স্থূল সংকেত CH। ইথাইন এর স্থূল সংকেত CH। গ্লুকোজ 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু সমন্বয়ে গ্লুকোজ গঠিত। এক ক্ষেত্রে গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত হলো 6:12:6। 6 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 1:2:1। তাহলে গ্লুকোজের স্থূল সংকেত হবে CH2O। ইথানোয়িক অ্যাসিড CH3COOH C2H4O2। 4টি কার্বন পরমাণু, 2টি কার্বন পরমাণু, 4টি হাইড্রোজেন পরমাণু এবং 2টি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে ইথানোয়িক অ্যাসিড গঠিত। ইথানোয়িক অ্যাসিডে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত 2:4:2। 2 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 1:2:1। অতএব ইথানোয়িক অ্যাসিড এর স্থূল সংকেত হবে CH2O। প্রথমে পানির সংকেত H2O। এক্ষেত্রে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু সমন্বয়ে পানি গঠিত। তা পানিতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে পানির স্থূল সংকেত হবে H2O। বেনজিন স্থূল সংকেত CH। ইথাইন এর স্থূল সংকেত CH। গ্লুকোজ CH2O। ইথানোয়িক CH2O। পানির সংকেত H2O। আর এই সংকেতগুলো হলো আণবিক সংকেত। এই সংকেতগুলোই হলো কে আণবিক সংকেত। আণবিক সংকেতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে অর্থাৎ অনুপাতে নিলে ক্ষুদ্রতম অনুপাত কি হবে? কি স্থূল সংকেতের পরমাণুর সংখ্যা। সংকেতগুলো হলো আণবিক সংকেত। আর এই সংকেতগুলো স্থূল সংকেত। স্থূল সংকেত কাকে বলে? এখন আমরা আসি স্থূল সংকেত কাকে বলে। যে সংকেত কোন যৌগের মধ্যে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। সংজ্ঞা গুলো লিখতেছি, দেখো। স্থূল সংকেত যে সংকেত কোন যৌগের মধ্যে বিদ্যমান পরমাণু সমূহের
তাকে স্থূল সংকেত বলে। যে সংকেত কোনো যৌগের মধ্যে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। এখন আমরা স্থূল সংকেত নির্ণয় করব। আর শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। শতকরা সংযুক্তির মান জানা থাকলে স্থূল সংকেত নির্ণয় করা যায়। একটি যৌগে শতকরা সংযুক্তি দেওয়া আছে ম্যাগনেসিয়াম 28.57%, কার্বন 9% এবং অক্সিজেন 57.14%। যুগটি স্থূল সংকেত নির্ণয় করা। স্থূল সংকেত নির্ণয় করার নিয়ম হলো, প্রথমে আমাদের দেখতে হবে দুটোগুলোর শতকরা সংযুক্তির যোগফল 100% হয় কিনা। এখানে 28.57% ম্যাগনেসিয়াম, কার্বন 14.29% এবং অক্সিজেন 57.14%। তাহলে সবগুলো যোগফলের যোগফল 100 হয় কিনা আমরা দেখতেছি 28.57%। 8.57 plus 14.29 plus 57.14, 100%। তাহলে উল্লেখিত যৌগে আর কোনো মূলক বিদ্যমান থাকবে না। তাহলে এখানে ম্যাগনেসিয়াম 28.57%, কার্বন 14.29% এবং অক্সিজেন 57.14%। সবগুলো যোগফল 100%। এখন শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ম্যাগনেসিয়ামের ভর 24, কার্বন 12, অক্সিজেন 16। শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। ম্যাগনেসিয়াম এক্ষেত্রে পার্সেন্ট উল্লেখ করতে হবে না, 28.57%, ম্যাগনেসিয়াম 24, কার্বন 14.29, কার্বন 12, অক্সিজেন 57.14, অক্সিজেন 16। ভাগ করলে ভাগফল দাঁড়ায় 28.57, 24,
1.19 1.19 তারপরে আছে 14.29 বা 12 1.19 57.14 16 3.57 এখন প্রাপ্ত বাক্যগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম 1.19 কার্বন 1.19 অক্সিজেন 3.57 প্রাপ্ত বাক্যগুলোকে ক্ষুদ্রতম 1.19 ক্ষুদ্রতম বাক্য দ্বারা ভাগ করতে হবে প্রাপ্ত বাক্যগুলোকে ক্ষুদ্রতম বাক্য ক্ষুদ্রতম ভাগফল 1.19 দ্বারা ভাগ করে পাই এই পাশে আমরা লিখতেছি ম্যাগনেসিয়াম 1.19 ভাগ করতে হবে 1.19 দ্বারা ভাগ করলে হবে 1 কার্বন একইভাবে 1.19 ভাগ করলে হবে 1 অক্সিজেন 3.57 ভাগ করতে হবে 1.19 ভাগ করতে হবে 3.57 বা 1.19 ঠিক ভাগফল ঠিক কোন সংখ্যায় আসছে ওই সংখ্যাগুলো হবে ষোল সংখ্যাতে পূর্ণ সংখ্যা অনুপাত কোন সংখ্যা না আসলে 1.5 আসলে আমাদের সুবিধাজনক সংখ্যা দ্বারা গুণ করে কোন সংখ্যায় প্রকাশ করতে হতো ষোল সংখ্যাদের ক্ষেত্রে 1.5 আসলে 2 দ্বারা গুণ করতে হতো বা 1.33 আসলে 3 দ্বারা গুণ করতে হতো 1.25 4 দ্বারা গুণ করতে হতো এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম পরমাণু একটি কার্বন একটি অক্সিজেন তিনটি পরমাণু দ্বারা যৌগটি গঠিত অতএব যৌগটি ষোল সংখ্যা হবে MCO3 অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেট অতএব যৌগটি ষোল সংখ্যা ম্যাগনেসিয়াম একটি কার্বন একটি অক্সিজেন তিনটি ম্যাগনেসিয়াম কার্বনেট যেটি ষোল সংকেত ম্যাগনেসিয়াম কার্বনেট প্রিয় শিক্ষার্থী দেখো একটি যৌগে ম্যাগনেসিয়াম 28.57% কার্বন 14.29% এবং অক্সিজেন 57.14% দেওয়া ছিল যৌগটি ষোল সংকেত বের করতে হবে যৌগটি ষোল সংকেত নির্ণয় করো এখানে ম্যাগনেসিয়াম কার্বন অক্সিজেন শতকরা সংযুক্তিগুলো যোগফল 100% তাহলে অন্য কোনো মূল বিদ্যমান নেই এখন শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 কার্বন 12 অক্সিজেন 16 নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে ভাগফল দ্বারা 1.19 কার্বনের ক্ষেত্রে 1.19 অক্সিজেন 3.57 এখন প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল এই তিনটি ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম 1.19 ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করলে দাঁড়ায় ভাগ করে পাই ম্যাগনেসিয়াম 1.19 কে 1.19 দ্বারা ভাগ করলে 1 কার্বন একইভাবে 1 আর অক্সিজেন 3 তাহলে এই ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যা ম্যাগনেসিয়াম পরমাণু সংখ্যার অনুপাত 1 কার্বনের পরমাণু সংখ্যার অনুপাত 1 অক্সিজেন পরমাণু সংখ্যার অনুপাত 3 অতএব যৌগটি ছিল সংকেত ম্যাগনেসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম একটি কার্বন একটি অক্সিজেন তিনটি পরমাণু দ্বারা যৌগটি গঠিত একটি আমি পরবর্তী কোশ্চেনে আসতেছি
একটি হাইড্রোকার্বনে। হাইড্রোকার্বন বলতে আমরা এই কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে অবশ্যই কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। একটি হাইড্রোকার্বনে কার্বন এর পরিমাণ দেওয়া আছে 92.31%। একটি হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ শুধু দেওয়া আছে 92.31%। যৌগটি স্থূল সংকেত নির্ণয় করো। একটি হাইড্রোকার্বনে কার্বন 92.31% এর স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে এখানে কার্বনের পরিমাণ 92.31%। তাহলে এখানে শুধু কার্বনের পরিমাণ দেওয়া আছে। তাহলে আমাদের জানা আছে যেহেতু হাইড্রোকার্বন কথা উল্লেখ করা আছে, তাহলে কার্বন যৌগের মধ্যে অবশ্যই কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে এবং শতকরা সংযুক্তির যোগফল হবে 100%। তাহলে এখানে কার্বন 92.31%। অতএব আমরা বলতে পারি হাইড্রোজেন হবে 100 92.31%। মাইনাস করলে আমাদের দাঁড়ায় 100 92.31 মাইনাস করো minus 92.31 7.69%। তাহলে এখানে কার্বন 92.31%, হাইড্রোজেন কেন হয়েছে? হাইড্রোকার্বন কথা উল্লেখ আছে যেন হাইড্রোজেন হয়েছে, হাইড্রোজেন 7.69%। তারপরে আমাদের কাজ শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে কার্বনের শতকরা সংযুক্তিকে কার্বনের ভর দ্বারা ভাগ করতে হবে। কার্বনের ভর আমাদের জানা আছে এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তিকে হাইড্রোজেনের ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার্বনের শতকরা সংযুক্তি জায়গায় 92.31 কার্বনের ভর 12, হাইড্রোজেন 7.69 আমরা ভাগ করব হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বনের শতকরা সংযুক্তিকে কার্বনের ভর দ্বারা ভাগ করলে হয় 7.69 কে 1 দ্বারা ভাগ করলে 7.69 হবে। আর 92.31 কে 12 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 92.31 by 12 7.69 আসছে 7.69 এখন প্রাপ্ত ভাগফল দুটি ভাগফলই সমান 7.69 আমাদের প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল, তাহলে ক্ষুদ্রতম বলতে দুটি ভাগফল সমান, তাহলে আমরা লিখতে পারি 7.69 দ্বারা ভাগ করে পাই। তাহলে 7.69 দ্বারা ভাগ করলে দাঁড়ায় কার্বন 7.69, এক্ষেত্রে হাইড্রোজেন ক্ষুদ্রতম ভাগফল 7.69, হাইড্রোজেন একে 7.69 ক্ষুদ্রতম ভাগফল 7.69 ভাগফল দ্বারা 1, এক্ষেত্রে 1। এই ক্ষেত্রে যৌগটির মধ্যে কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যার অনুপাত 1:1। অতএব যৌগটির স্থূল সংকেত হবে কার্বন একটি, হাইড্রোজেন একটি, কার্বন একটি, হাইড্রোজেন একটি, অর্থাৎ CH। যৌগটির স্থূল সংকেত CH। তাহলে শতকরা সংযুক্তি থেকে আমাদের স্থূল সংকেত বের করার নিয়ম, প্রথম দেখতে হবে মূলগুলোর যোগফল, শতকরা সংযুক্তিগুলোর যোগফল 100% হয় কিনা। 100% হলে তাহলে শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করতে হবে। পরমাণু সংখ্যার অনুপাতই হবে স্থূল সংকেতের পরমাণু সংখ্যার অনুপাত। এখন একটি যোগ হাইড্রোকার্বনে কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এর স্থূল সংকেত নির্ণয় না করে বললাম যে এর আণবিক ভর দেওয়া আছে, আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত নির্ণয়
স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য বলতে গেলে স্থূল সংকেত হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত প্রকাশ করে, আণবিক সংকেত প্রকৃত সংখ্যা প্রকাশ করবে। শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে পারবো। আণবিক সংকেত বের করতে হলে আমাদের শতকরা সংযুক্তি জানতে হবে, প্রথম স্থূল সংকেত বের করতে হবে, তারপর কি করতে হবে এবং আণবিক ভর জানতে হবে। শতকরা সংযুক্তির সাথে সাথে আণবিক ভর জানতে হবে। স্থূল সংকেত শুধুমাত্র শতকরা সংযুক্তি থেকে বের করা যায়, কিন্তু আণবিক সংকেত নির্ণয় করতে গেলে শতকরা সংযুক্তির সাথে সাথে আণবিক ভর জানতে হবে। তাহলে একটি হাইড্রোকার্বনে কার্বন 92.31% এবং এর আণবিক ভর আণবিক ভর 26, আণবিক ভর 26। তাহলে এর আণবিক সংখ্যা নির্ণয় করো। আণবিক সংকেত বের করতে গেলে প্রথম কাজ কি করতে হবে? স্থূল সংকেত বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কার্বন 92.31%, হাইড্রোজেন আমরা 100% থেকে 92.31% মাইনাস করলে দাঁড়ায় 7.69%। শতকরা সংযুক্তিগুলোকে নির্দিষ্ট পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই, প্রাপ্ত বাক্যগুলোকে ক্ষুদ্রতম বাক্য দ্বারা ভাগ করে পাই। এক্ষেত্রে কার্বন 1, হাইড্রোজেন 1, অতএব যুগটি স্থূল সংকেত CH। এখন আমাদের কি করতে হবে? স্থূল সংকেত বের করার পর আমাদের আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে ধরি মনে করি যুগটির আণবিক সংকেত CH * N। এটুকু দেখো আগে করানো হয়েছে বা বোঝানো হয়েছে। স্থূল সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করতে বললেও প্রথম কি করতে হবে? স্থূল সংকেত বের করতে হবে। স্থূল সংকেত বের করার পর মনে করি আণবিক সংকেত CH * N, আর এই ক্ষেত্রে যুগটির CH * N। এই ক্ষেত্রে যুগটির আণবিক ভর 26, আণবিক ভর 26। একটি হাইড্রোকার্বনে কার্বন এত পার্সেন্ট এবং এর আণবিক ভর 26 হলে এর আণবিক সংকেত নির্ণয় করো। তো যুগ সংকেত স্থূল সংকেত ছিল CH, তাহলে স্থূল সংকেতকে n দ্বারা গুণ করলে হবে আণবিক সংকেতের ভরই হবে আণবিক ভর। এক্ষেত্রে আণবিক ভর 26, অতএব CH * N এর আণবিক ভর হবে 26। অতএব আণবিক ভর 26। এখন আমরা ভর বের করি। কার্বন 12 প্লাস হাইড্রোজেন 1 ইনটু n ইকুয়াল টু 26 বা 13 ইনটু n ইকুয়াল টু 26 বা n ইকুয়াল টু দাঁড়াবে 26 বাই 13 বা n ইকুয়াল টু 2। অতএব যুগটির আণবিক সংকেত এর মান কত আসছে? 2 আসছে। তাহলে এক্ষেত্রে আমরা n এর মান 2 বসাই। অতএব যুগটির আণবিক সংখ্যা CH * 2 বসালে দাঁড়ায় C2H2। যুগটির স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত নির্ণয় করা হলো C2H2। প্রথম কি করতে হবে? স্থূল সংকেত নির্ণয় করতে হবে। স্থূল সংকেত নির্ণয় করার পর স্থূল সংকেতকে n দ্বারা গুণ করে স্থূল সংকেতকে n দ্বারা গুণ করলে হবে আণবিক সংকেত। তারপরে n এর মান বের করা হবে। n এর মান বসানোর পর যা পাবো আমরা ওই মান দ্বারা পরমাণু সংখ্যাকে গুণ করার পর ওই সংখ্যা কি হবে? আণবিক সংকেত। পরবর্তী কোশ্চেন আসছে একটি যৌগে
carbon 40%, hydrogen 6.67%, এবং এরা হবে গড়। নবী গড় 60 হলে এরা আমি সংযোজন করব। এখানে কার্বন 40 হাইড্রোজেন 6.67% দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে 60 হলে এর আণবিক সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। তাহলে আমরা যদি যোগ করি 46.67% 100% হয় না, অতএব এই ক্ষেত্রে আরো একটি মূল বিদ্যমান আছে। কোনো মূল উল্লেখ করা না থাকলে মূলটি হবে অক্সিজেন। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। অতএব অক্সিজেনের পরিমাণ হবে 100 minus 40 plus 6.67%. 100 minus 46.67% equal to দাঁড়ায় 100 minus 46.67, 53.50%. শতকরা শক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। শতকরা শক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন 40, কার্বন 40, কার্বনের ভর 12, হাইড্রোজেন 6.67 ভাগফল, অক্সিজেন 53.50% ভাগফল হবে পারমাণবিক ভর 16 ভাগফল দাঁড়ায় 6.67 কে ভাগ করলে ভাগফল 6.67, 40 বা 12 3.33 আর তারপর 53.33 বা 16 53.33 বা 16 3.33। প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল, এক্ষেত্রে ক্ষুদ্রতম 3.33, প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল 3.33 দ্বারা ভাগ করে পায়। 3.33 দ্বারা ভাগ করে পায়। তাহলে ভাগ করো 3.33 দ্বারা ভাগ করলে দাঁড়ায় কার্বন, কার্বনের ভর 3.33 ভাগফল 3.33 ভাগ করলে ভাগফল হবে 1, হাইড্রোজেন 6.67 কে 3.33 দ্বারা ভাগ করলে 2, অক্সিজেন 3.33 কে 3.33 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1। সবাইকে 3.33 দ্বারা ভাগ করতে হবে, ভাগফল 1 2 1। অতএব যুগটি স্থূল সংকেত, অতএব যুগটি স্থূল সংকেত CH2O।
কার্বন সংখ্যা একটি, হাইড্রোজেন দুইটি, অক্সিজেন একটি। CH2O যৌগটি স্থূল সংকেত CH2O। আমাদের বের করতে হবে আণবিক সংকেত। এক্ষেত্রে আণবিক ভর দেওয়া আছে 16। এটুকু একইভাবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া ছিল না, অক্সিজেন আমরা বের করে নেওয়ার পর 53.50। শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কার্বন 3.33, হাইড্রোজেন 6.67, অক্সিজেন 3.33। প্রাপ্ত বাক্যগুলোকে ক্ষুদ্রতম বাক্য অর্থাৎ ক্ষুদ্রতম তিনটি বাক্যের মধ্যে ক্ষুদ্রতম 3.33, ক্ষুদ্রতম হলো 3.33 দ্বারা ভাগ করে পাই। তো ভাগ করলে বাক্য দাঁড়ায় 1 2 1। এক্ষেত্রে পূর্ণ সংখ্যায় আসলে পূর্ণ সংখ্যাগুলো হবে স্থূল সংকেতের পরমাণু সংখ্যার অনুপাত। তাহলে অনুপাত দাঁড়ায় কার্বন একটি, হাইড্রোজেন দুইটি, অক্সিজেন একটি। অতএব যৌগটি স্থূল সংকেত CH2O। আমাদের বের করতে হবে আণবিক সংকেত। এখন আণবিক সংকেত বের করার ক্ষেত্রে মনে করি যৌগটির আণবিক সংকেত CH2O into N। আণবিক ভর, আণবিক সংকেতের ভরই হবে আণবিক ভর। অতএব CH2O into N এর আণবিক ভর 60। এখন ভর বের করলে দাঁড়ায় N এর মান বের করো। কার্বন 12, hydrogen 1 into 2 plus oxygen 16 into N equal to 60। 16 18 20 30 into N equal to 16 by N equal to the 2। অতএব যৌগটির আণবিক সংকেত এর মান 2 আসছে, এর মান 2 বসাও। অতএব যৌগটির আণবিক সংকেত 2 দ্বারা গুণ করলে দাঁড়ায় C2H4O2। তো যৌগটি হবে CH3COOS, ইথানোয়িক অ্যাসিড। এই সংকেতকে আমরা লিখতে পারি CH3 কার্যকরীমূলক COOS। অর্থাৎ যৌগটি হবে ইথানোয়িক অ্যাসিড। যৌগটি হবে ইথানোয়িক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত বিষয়ক সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তোমরা সম্পূর্ণ অধ্যায়টি মনোযোগ সহকারে পড়বে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমি